গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাস ধরে তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সেখান থেকে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? সেখানে আমরা ভারতের যেমন প্রাকৃতিক অঞ্চলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তেমনি অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তোমরা আমাকে বলো তো, এই যে প্রাকৃতিক বিষয়, এই প্রাকৃতিক বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলি পড়ছে? ভেরি গুড। ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, এছাড়া এই যে প্রশাসনিক বিভাগ, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এবং আঞ্চলিক ভূগোলে আমরা কিন্তু ভারতের শিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছি, তাই না? সেখানে কোন কোন শিল্প সম্পর্কে তোমরা জেনেছিলে, তোমাদের মনে আছে? ভেরি গুড, বলো তো। লৌহ ইস্পাত শিল্প, ভেরি গুড। এবং বস্ত্র শিল্প আর ইঞ্জিনিয়ারিং শিল্প তোমরা জেনেছিলে, তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে জেনেছিলে, তাই না? মোটর গাড়ির শিল্প সম্পর্কেও জেনেছিলে, তাই তো? আচ্ছা। এবং গত ক্লাসে আমরা কি জেনেছিলাম, যে ভারতের জনসংখ্যা সম্পর্কে। দেখো, এই যে ভারতের জনসংখ্যা, এটা আমি তোমাদের কি বলেছিলাম যে দুটি ক্লাসের মাধ্যমে আলোচনা করব, তাই না? তাহলে গত ক্লাসে আমরা পার্ট ওয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আমরা ভারতের জনসংখ্যারই পার্ট টু, অর্থাৎ জনঘনত্ব নিয়ে কিন্তু আজকের আমাদের এই ক্লাসটা। তার আগে চলো দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, তোমরা এক্ষুনি বললে না যে লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে তোমরা জেনেছো, জেনেছো তো? বলো তো, এই যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলির মধ্যে বৃহত্তম কোনটি? টিস্কো। তাহলে টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। এই টিস্কো কিন্তু বেসরকারি একটি সংস্থা। যদি তোমাদের আবার এরকম প্রশ্ন আসে যে ভারতের সরকারি তরফ থেকে বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি, তখন তোমাদের উত্তর কি হবে বলো তো? ভেরি গুড, ভিলাই, তাই না? আচ্ছা, এই যে টিস্কো, তোমরা একটু আগেই বললে, জানো কে কবে প্রতিষ্ঠা করেছিল? স্বাধীনতার পূর্বে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভেরি গুড, 1907 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন কে? জামশেদজি টাটা, তাই না? কোথায়? ঝাড়খণ্ডের জামশেদপুরেই কিন্তু এই টিস্কো কোম্পানিটি গড়ে ওঠে। আচ্ছা, ভারতের মধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা সেখানে সকলে বসবাস করছি, তাই না? এই পশ্চিমবঙ্গেও কিন্তু একটি বৃহৎ সংকর ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। সেটির নাম কি তোমাদের মনে আছে? বাহ, ভেরি গুড। সেটির নাম হচ্ছে দুর্গাপুর, ডিএসপি, অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আচ্ছা, এই দুর্গাপুরকে কিন্তু ভারতের একটি বিখ্যাত নামে ডাকা হয়, তোমরা কি জানো? জানো, কি বলতো? ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। কেন বলা হয় তার নির্দিষ্ট একটি কারণও রয়েছে। তার কারণ হচ্ছে জার্মানির যে রাইন নদীর তীরে গড়ে উঠেছে রুট শিল্পাঞ্চল, যেখানে প্রচুর খনিজ সম্পদের উপর ভিত্তি করে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দামোদর নদীর তীরে কিন্তু এরকম দুর্গাপুর যে অঞ্চল, সেখানেও কিন্তু খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য প্রচুর শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। এই যে জার্মানির রুট শিল্পাঞ্চলের নাম অনুসরণ করে ভারতের রুট কিন্তু বলা হয় দুর্গাপুরকে। আচ্ছা, স্টুডেন্ট, আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে পড়েছিলাম তো। তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে দুটি ভাগ রয়েছে, এক ভারী এক হালকা। তোমরা বলো তো, এই যে ভারী শিল্পগুলি কি কি? ভেরি গুড, রেল ইঞ্জিন, রেল বগি নির্মাণ, তাই না? জাহাজ, তারপরে এরোপ্লেন নির্মাণ, এগুলো কিন্তু সব হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পড়ছে। তোমরা এটা নিশ্চয়ই পড়েছিলে যে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, মনে আছে তোমাদের? আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেই কিন্তু। কোথায় বলতো? ভেরি গুড, চিত্তরঞ্জনে কিন্তু বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে। আচ্ছা, তথ্য প্রযুক্তি শিল্পে আমরা বড় বড় সংস্থার নাম শুনেছিলাম। ভারতের বৃহত্তম সেই তথ্য প্রযুক্তি সংস্থার নাম কি বলতো? টিসিএস, ভেরি গুড, টাটা কনসালটেন্সি সার্ভিস, তাই না?
এছাড়া আরো অনেক কিন্তু রয়েছে, যেমন উইপ্রো রয়েছে, নিট রয়েছে, টেক মহেন্দ্রা রয়েছে, এইচসিএল টেকনোলজি রয়েছে, তাই না? এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এই যে তথ্য প্রযুক্তি কেন্দ্র ভারতের কোন স্থানে সব থেকে বেশি গড়ে উঠেছে বলতো? বেঙ্গালুরু শহরে, তাই না? এছাড়া মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, আহ, তারপরে নয়ডা, এই অঞ্চলগুলোতেই কিন্তু 90% যে তথ্য প্রযুক্তি সংস্থা সেগুলো কিন্তু গড়ে উঠেছে। বেঙ্গালুরুকে অন্য কি নামে ডাকা হয় বলো? ভেরি গুড, সিলিকন ভ্যালি কিন্তু বলা হয় কাকে? বেঙ্গালুরুকে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে আমরা পড়েছিলাম কি জনসংখ্যা সম্পর্কে। তোমরা আমাকে বলো তো যে ভারতবর্ষে 2011 যে সেন্সাস হয়েছিল তখন জনসংখ্যা কত ছিল? মোট পপুলেশন কত ছিল? 121 কোটি, বেশি, তাই না? আচ্ছা, এই যে জনসংখ্যা এই কথাটি কিভাবে এসেছে তোমরা জানো? বা জনগণনা এই কথাটা কিভাবে এসেছে জানো? ভেরি গুড, আদিমশুমারি থেকে। এই আদিমশুমারি কথার উৎপত্তিগত অর্থ কি? আদম কথার অর্থ কি? গত ক্লাসেই তোমাদের সাথে আলোচনা করেছি, বলো। ভেরি গুড, আদম কথার অর্থ হলো কিন্তু মানুষ, ঠিক আছে? আর শুমারি কথার অর্থ হচ্ছে গণনা। এই আদমশুমারি থেকেই কিন্তু জনগণনা শব্দটি এসেছে। ভারতবর্ষে প্রথম জনগণনা কবে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো। ভেরি গুড, 1871-এ কিন্তু ভারতবর্ষের প্রথম যে জনগণনা সেটি চালু হয়েছিল, তাই তো? এবং ভারতবর্ষের শেষ যে জনগণনা সেটি কত সালে হয়েছিল? বাহ, খুব ভালো বলেছে যে 15তম জনগণনা সেটা হয়েছিল 2011 সালে, তাই না? এই যে ভারতের জনগণনা এটি কত বছর অন্তর হয়ে থাকে? ভেরি গুড, ভারতের জনগণনা কিন্তু প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে, তাই তো? তাহলে লাস্ট জনগণনা 2011 সালে হয়েছিল। 2021-এও কিন্তু জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেই জনগণনা কিন্তু সম্ভব হয়নি। এই যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তাই না? কি কি সমস্যা হচ্ছে বলে তোমার মনে হয় বলো? 1 নম্বর, ভেরি গুড, 1 নম্বর হচ্ছে কৃষি জমি, বনভূমি কিন্তু দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের বাসস্থানের প্রয়োজনে। আর মানুষের অপুষ্টি এবং যে পানীয় জলের সমস্যা সেটিও কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। উন্নত দেশ এবং গরিব দেশের মধ্যে পার্থক্যও কিন্তু হচ্ছে দিনের পর দিন। এবং উন্নয়নের যে গতি সেই গতিটাকে কিন্তু মন্থর করে দেয় এই জনসংখ্যা বৃদ্ধি, তাই না? আচ্ছা, এই যে জনসংখ্যা বৃদ্ধি আমরা পড়লাম, এটা তো পৃথিবীর কাছে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, তাই তো? এই জনসংখ্যা বৃদ্ধির কিছু কারণও কিন্তু রয়েছে। যেমন বাড়ার ফলে সমস্যা রয়েছে, তেমনি হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো কি কি তোমাদের মনে আছে? ভেরি গুড, জন্মহার, মৃত্যুহার, তাই না? অর্থাৎ মৃত্যুহার কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, জন্মহারটা বৃদ্ধি পাচ্ছে। আর কি? দারিদ্রতা থেকে দূরীকরণের জন্য মানুষ কিন্তু জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা নিচ্ছে। শরণার্থীর আগমন হচ্ছে, অন্যান্য দেশ থেকে আমাদের দেশে শরণার্থী আসার ফলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অশিক্ষা, অর্থাৎ মানুষের মধ্যে সেই শিক্ষার অভাবটার কারণে মানুষ কিন্তু জনসংখ্যা বৃদ্ধি করছে। তাদের আর্থিক উন্নয়ন এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা জনসংখ্যা এই বিষয়গুলো গত ক্লাসে জেনেছিলাম, এবং আর কি জেনেছিলাম যে 2011 সেন্সাস সম্পর্কে জেনেছিলাম কিছু তথ্য। বলতো, ভারতবর্ষে জনসংখ্যার বিচারে কোন রাজ্য সব থেকে বেশি জনসংখ্যা বহন করে? মনে আছে তোমাদের? বলো। উত্তরপ্রদেশ, ভেরি গুড। তাহলে ভারতবর্ষের সব থেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশ। এবং সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে বলতো? সিকিমে, ভেরি গুড। তাহলে জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ কিন্তু প্রথম, আর কম সব থেকে সিকিম। আমাদের রাজ্য কি? পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে কততম স্থানে রয়েছে বলতো? 4র্থ স্থানে, তাই না? আচ্ছা, ভেরি গুড। স্টুডেন্ট, আমরা এই জনসংখ্যা বা জনগণনার সময় দেখেছিলাম আর কি কি বিষয় দেখা হয়? নারী পুরুষের অনুপাত দেখা হয়, সাক্ষরতার হার দেখা হয়, কর্মে নিযুক্তি শ্রেণীর ভাগ করা হয়,
তাই না? তাহলে এই যে সাক্ষরতার হার, ভারতের গড় সাক্ষরতার হার কত বলতো? ভেরি গুড, 74.04% হচ্ছে ভারতের গড় সাক্ষরতার হার। খুব ভালো করে কিন্তু এটা তোমরা মনে রাখবে, তাই তো? আচ্ছা, এই যে বললাম নারী পুরুষের অনুপাত, সব থেকে বেশি নারী পুরুষের অনুপাত বেশি কোথায় বলতো, কোন রাজ্যে? কেরালা। এই কেরালা রাজ্য কিন্তু আবার সাক্ষরতার দিক থেকে প্রথম, অর্থাৎ সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায়? কেরালা। এবং যদি বলে সাক্ষরতার হার সব থেকে কম কোথায়, তাহলে তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, বিহারে। তাই না? ঠিক আছে। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসের পড়াগুলো সম্পর্কে একটু অবগত হলাম। তোমরা গত ক্লাসে পড়া ভালোই মুখস্থ করেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ভারতের জনসংখ্যার পার্ট 2 সম্পর্কে আলোচনা করব, যেখানে রয়েছে ভারতের জনঘনত্ব। চলো তাহলে শুরু করি ভারতের জনঘনত্ব। স্টুডেন্ট, আমরা জনঘনত্ব পড়ার আগে ভারতের যে জনসংখ্যা বন্টনের তারতম্য, সেই তারতম্যের কারণ সম্পর্কে কিন্তু জানবো। জনসংখ্যা বন্টনের তারতম্য মানে, দেখো, আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে বিভক্ত। সব রাজ্যে কি সমান মানুষ রয়েছে? নেই, তাই না? কোথাও কোনো রাজ্যে জনসংখ্যা অধিক রয়েছে, আবার কোনো রাজ্যে কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। পার্বত্য অঞ্চলে তোমরা কি দেখো, জনসংখ্যা বেশি না কম? কম। কারণ পাহাড়ি অঞ্চলে পর্বতের উপরে বাড়িঘর নির্মাণ করা কঠিন এবং যাতায়াতও কঠিন, তাই সেখানে কিন্তু জনসংখ্যা কম। আবার সমতল ভূমিতে, অর্থাৎ যেমন আমাদের শহর কলকাতা, মুম্বাই, চেন্নাই, এই যে শহরগুলো, এগুলো সমতলে গড়ে উঠেছে, ফলে এগুলোতে কিন্তু জনসংখ্যা অধিক। তাহলে জনসংখ্যার তারতম্য মানে তোমরা বুঝতে পারলে, তারতম্যের বন্টন, অর্থাৎ জনসংখ্যা কোথাও বেশি কোথাও কম। এটা কেন হয়, তার কারণ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। এই কারণকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি কারণ? প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ ও সামাজিক কারণ। প্রথমে আমরা কি দেখব, যে প্রাকৃতিক কারণ সমূহগুলি কি। প্রাকৃতিক কারণ, বিভিন্ন প্রকার প্রাকৃতিক পরিবেশে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের মূল কারণ। প্রকৃতিতে কি কি কারণ রয়েছে? ভূপ্রকৃতি নাম্বার ওয়ান। ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির রূপ, তাই না? আমাদের ভারতবর্ষে কোথাও কোথাও স্থান উঁচু রয়েছে, আবার কোথাও কোনো স্থান মাঝারি উঁচু, আবার সমতল রয়েছে, তাই না? তাহলে আমরা পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, আবার সমভূমিও কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। তাহলে এই ভূপ্রকৃতির উপর ভিত্তি করে জনসংখ্যার বন্টন কিন্তু লক্ষ্য করা যায়। দেখো, ভূপ্রকৃতি ভারতের জনসংখ্যা বন্টনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র অববাহিকা ও উপকূলীয় সমভূমি অঞ্চলের ভূমি সমতল, মৃত্তিকা উর্বর হওয়ায় কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থা সবই কিন্তু উন্নত। তাই এই জায়গাটাতে কিন্তু ভারতের অন্যান্য জায়গার তুলনায় সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে। তাহলে আমরা কি জানলাম, যে সমতল ভূমিতে কিন্তু জনসংখ্যা বেশি। আবার আমরা কি জেনেছি, যে গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর অববাহিকা অঞ্চল রয়েছে, সেখানে কি হয় ভালো? কৃষিকাজ ভালো হয়। তাহলে যেখানে কৃষিকাজ ভালো, মানুষের খাদ্যের যে অভাবটা পূরণ ওখান থেকে বেশি হচ্ছে, তাহলে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু সেখানে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আবার এই সমতল ভূমিভাগ হওয়ার কারণে এখানে শিল্প ও পরিবহন ব্যবস্থাও কিন্তু উন্নত, তাই না? রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে যাতায়াত, রেলপথ, সমস্ত বিষয়ের সুবিধা থাকার জন্য ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা এই গঙ্গা, ব্রহ্মপুত্র বা সিন্ধু নদীর যে অববাহিকা অঞ্চল, সেই অববাহিকা অঞ্চলে। এবং আমরা কি দেখবো এবার, পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে উঁচু ও খাড়া ঢাল বিশিষ্ট হওয়ায় কৃষি ও শিল্প সমৃদ্ধ হয় না বলে সেখানে কিন্তু জনবিরল, তাই না? কেবলমাত্র দেখবে যেসব অঞ্চলে পর্যটন শিল্প গড়ে উঠেছে, যেমন দার্জিলিং শহর, সিমলা, কুলু, মানালি, নৈনিতাল, এই অঞ্চলগুলোতে কিন্তু পর্যটনের জন্যেই সেখানে জনসংখ্যাটা বৃদ্ধি পায়। তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই জনসংখ্যা বৃদ্ধি হওয়া। তাই কি জানলাম, যে পার্বত্য অঞ্চলে কৃষির অভাব, শিল্পের অভাব ইত্যাদি, পরিবহনের যথাযথ অসুবিধা রয়েছে, সেই জন্য কিন্তু জনসংখ্যা যথেষ্ট কম। এবং ভারতবর্ষের মালভূমি অঞ্চলে, ভারতবর্ষের মালভূমি অঞ্চল বেশি কোন দিকে রয়েছে? দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, অর্থাৎ দক্ষিণ দিকের যে মালভূমি অঞ্চল, সেখানে ভূমির ঢালটা কিন্তু না পর্বতের মতো না সমতলের মতো, অর্থাৎ মধ্য প্রকারের একটা ভূমি। সেই জন্যে এই অঞ্চলে কিন্তু জনসংখ্যা মাঝারি ধরনের রয়েছে। খুব বেশি জনসংখ্যা নেই, আবার খুব কমও কিন্তু জনসংখ্যা
নেই। তাহলে তোমরা এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, তোমরা ভারতবর্ষের নদ নদী পড়েছিলে প্রাকৃতিক ভূগোলে, এই অঞ্চলে এখানে একটা নদী কিন্তু বয়ে গেছে। এই নদীর নাম কি বলো? গঙ্গা নদী। তারপরে এখান থেকে আরো একটা নদী কিন্তু সিন্ধু নদী কিন্তু এরকম ভাবে বয়ে এসেছে, তাই না? এই নদীর নাম কি? ব্রহ্মপুত্র নদী। আর সিন্ধু নদী কিন্তু রয়েছে এরকম জায়গায়, তাই তো? অসংখ্য শাখা নদী আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে। তাহলে এই যে নদীগুলি রয়েছে, এই নদীগুলির তীরবর্তী অঞ্চলে বা অববাহিকা অঞ্চলে কৃষিকাজ ভালো হচ্ছে, জনসংখ্যা তাই সেখানে সব থেকে বেশি। দেখো, এই অংশটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে। এখানে কোন কোন রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে দিল্লি, পন্ডুচেরি, তাই না? এছাড়া রাজস্থানের কিছুটা অংশ এবং গুজরাটেরও কিছুটা অংশ কিন্তু রয়েছে এই অঞ্চলে। পার্বত্য অঞ্চল উত্তরের দিকে রয়েছে, সেই উত্তরে পার্বত্য অঞ্চলে জনসংখ্যা দেখো কম, জনসংখ্যার বন্টন কম, এবং দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এই যে দক্ষিণ দিকের অংশটা জনসংখ্যা মাঝারি প্রকৃতি। দেখো এখানে ইন্ডেক্স করা রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, এই অংশটা, আর এই অংশটাই কিন্তু হলো ভারতের মধ্যভাগের যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর অববাহিকা অঞ্চল সেটি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ভূপ্রকৃতি কিভাবে জনবন্টনটাকে তারতম্য ঘটায়। এর পরে পয়েন্ট স্টুডেন্ট দেখবো আমরা নদ নদী। নদ নদী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনসংখ্যা বন্টনকে তার নিয়ন্ত্রণ করে। ভারতের নদী অববাহিকাগুলি উর্বর, এখানে জলসেচের সুযোগ থাকায় শিল্প এবং কৃষিতে এবং পানীয় জলের প্রাপ্তির অসুবিধা হয় না। অর্থাৎ পানীয় জলের সুবিধার জন্য কিন্তু এই শুধু পানীয় জল না, কৃষিকাজ, জলসেচ সমস্ত সুবিধার জন্য কিন্তু নদী তীরবর্তী অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া নদী জলপথ পরিবহনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখি না নদীতে বড় বড় লঞ্চ বা জাহাজ পরিবহন হয়, এগুলো কি? এগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে লাগে। তাই অতি প্রাচীন কাল থেকেই ভারতের নদী তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু ঘনবসতিপূর্ণ। গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চল, এছাড়া দক্ষিণ ভারতে দেখবে কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, এই নদীগুলির তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারতের বিখ্যাত বিখ্যাত শহর কিন্তু গড়ে উঠেছে, তাই না? আমাদের যে কলকাতা শহর, সেটা কোন নদীর উপরে গড়ে উঠেছে? গঙ্গা নদীর শাখা নদী হুগলি নদীর উপর গড়ে উঠেছে, তাই না? তেমনি আগ্রা, তারপরে উম, দেরাদুন, হরিদ্বার, আর কোথায়, গয়া, কাশী, এগুলো কিন্তু সবই বিখ্যাত বিখ্যাত যে যে স্থানগুলি সেগুলো গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। আমরা যদি দেখি যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলো কি সভ্যতা? প্রাচীনকালের সভ্যতা। এই সভ্যতাগুলোও কিন্তু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তাহলে নদী কিন্তু প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে দুভাবেই কিন্তু আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 3 নম্বর, জলবায়ু। জলবায়ু কিভাবে মানুষের বা জনসংখ্যাকে বন্টনে তারতম্যে প্রভাব ফেলে? দেখো, মানুষের উপর জলবায়ুর প্রভাব কিন্তু অপরিসীম। বলতো আমাদের ভারতবর্ষ কি প্রকৃতির জলবায়ু? ভেরি গুড, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু আমাদের এই ভারতবর্ষ, তাই না? দক্ষিণ পশ্চিম দিক থেকে এই মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে কোন মাসে বলতো? ভেরি গুড, জুন জুলাই মাসের মাঝের দিকে, তাই না? আবার উত্তর পূর্ব ভারত থেকে কিন্তু এই মৌসুমী বায়ু কিন্তু ফিরে যায়, সেটা কবে? অক্টোবর নভেম্বর মাসে, তাই না? তাহলে জলবায়ু কিন্তু আমাদের এই ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করে, সেটি কৃষিকাজ উপরে কিন্তু ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে এই জলবায়ু, কারণ এই মৌসুমের আগমনের ফলে আমাদের দেশে কিন্তু বৃষ্টিপাতের সূচনা হয়, সাথে সাথে চাষবাস কিন্তু শুরু হয় এই মৌসুমী বায়ুর দ্বারা। তাই জনসংখ্যা বন্টনে মৌসুমী বায়ু কিন্তু প্রভাবিত হয়। ভারতের যে আহ, উপকূল অঞ্চল রয়েছে, সেই উপকূল অঞ্চলের মনোরম পরিবেশ কিন্তু ঘনবসতিপূর্ণ। অর্থাৎ উপকূল অঞ্চল কোথায়? সমুদ্র তীরবর্তী অঞ্চল। দেখো এখানে কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত শহর গড়ে উঠেছে এই উপকূলবর্তী অঞ্চলে। এখানে কোন শহর রয়েছে? মুম্বাই রয়েছে শহর, আরব সাগর তীরে কোচি, মাদুরাই, তারপরে বিশাখাপত্তনম,
উড়িষ্যার যে বিখ্যাত একটি বন্দর, এগুলো কিন্তু সবই এই উপকূলবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। আবার উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলের স্যাঁতসেঁতে জলবায়ু, হিমালয় অঞ্চলের অত্যাধিক শৈত্য ও মরুভূমি অঞ্চলের চরম জলবায়ু অঞ্চলকে কিন্তু জনসংখ্যা তারতম্যের অন্যতম কারণ। দেখো, প্রচন্ড শীত হিমালয়ের পার্বত্য অঞ্চলে, তাহলে সেখানে কি জনসংখ্যা বেশি হবে কখনো? হবে না। কারণ জনসংখ্যা সেখানেই বেশি হবে যেখানে পরিবেশটা মনোরম, সারাক্ষণ বরফ পড়ছে। আবার মরুভূমিতে কিন্তু চরম গরম, তাপমাত্রা 45 ডিগ্রির উপরে, তাহলে কি হবে? সেখানে মানুষ কিন্তু হাঁপিয়ে উঠবে। ফলে জনসংখ্যা কিন্তু এই জন্যে এই অঞ্চলে কম। তাহলে মরুভূমি অঞ্চলে কম, হিমালয় পার্বত্য অঞ্চলে কম, তাই না? পাহাড়ি অঞ্চলে স্যাঁতসেঁতে হওয়ার জন্য সেখানেও কম। তাহলে জলবায়ু কিন্তু আমাদের এই জনবন্টনকে বা জনসংখ্যার বন্টনকে, তারতম্যকে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে 4 নম্বর, মৃত্তিকা। মাটির গুণমানের উপর কৃষি সাফল্য নির্ভর করে, তাই জনসংখ্যার বন্টনে মৃত্তিকা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। গঙ্গা অববাহিকা, উপকূলীয় সমভূমি অঞ্চল, ডেকান ট্রাপ অঞ্চল মৃত্তিকার উর্বরের কারণে সেই সব অঞ্চলে কিন্তু জনবসতি বেশি। আবার দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের অনুর্বর মৃত্তিকার কারণে সেখানে জনসংখ্যা আবার কম। তাহলে এই যে অংশটা তোমরা দেখছো, এই যে অংশটা, এখানে কি রয়েছে? গঙ্গা নদী অববাহিকা রয়েছে, সিন্ধু নদী অববাহিকা রয়েছে, তাই না? ফলে এই অঞ্চলে কিন্তু মৃত্তিকা উর্বর, ফলে জনসংখ্যা স্বাভাবিকভাবেই বেশি। মৃত্তিকা উর্বর হলে কি হবে? কৃষিকাজ ভালো হবে, ধান, গম, বিভিন্ন যে কৃষিজ ফসল সেগুলো উৎপাদিত বেশি হবে, ফলে মানুষের যে খাদ্যের চাহিদা সেটা পূরণ হবে। আবার এই যে দেখো, দাক্ষিণাত্য অঞ্চলে যে অনুর্বর মাটি রয়েছে এই অঞ্চলে, এই অনুর্বর মাটির কারণে কিন্তু কৃষিকাজ ভালো হয় না, ফলে এখানে জনসংখ্যাটা কম। আচ্ছা, নাম্বার 5 রয়েছে দেখো, বনভূমি। উত্তর পূর্বের পার্বত্য ও পাহাড়ি অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গভীর বনভূমিতে জনবসতি গড়ে ওঠার পক্ষে প্রাকৃতিক পরিবেশ অন্তরায়, তাই জনবসতি কম। আমাদের উত্তর পূর্বে পার্বত্য অঞ্চলে কি রয়েছে? প্রচুর গাছপালা রয়েছে, ঘন জঙ্গল রয়েছে, তাই না? এই ঘন জঙ্গল থাকার জন্য সেখানে কিন্তু জনবসতি কম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একই অবস্থা, সেখানে গভীর বনভূমি গড়ে ওঠার ফলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটি কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে। আর আমরা কি জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে গভীর জঙ্গল সৃষ্টি হয়। এই গভীর জঙ্গল কিন্তু জনবসতির পক্ষে আরামদায়ক নয়। তবে বনভূমির সীমান্তবর্তী অঞ্চলে, অর্থাৎ বনভূমি থেকে কাছাকাছি অঞ্চলে বনজ সম্পদ যেমন কি কি হয় বলো তোমরা? বনজ সম্পদ কি কি? ভেরি গুড। মধু, কাঠ, লতাপাতা ইত্যাদি সংগ্রহ করে কিন্তু বনভূমির আশেপাশে অঞ্চলে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। তাহলে কি হলো? মৃত্তিকা আর বনভূমি। এটা গেল প্রাকৃতিক কারণ। তাহলে প্রাকৃতিক কারণে কি কি হলো তোমরা বলো? ভেরি গুড। জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, ভূমির প্রকৃতি, তাই না? এগুলি কিন্তু জলবায়ু, এসব প্রাকৃতিক কারণ জনসংখ্যা বন্টনের। আচ্ছা, এরপরে নাম্বার খ রয়েছে দেখো, অর্থনৈতিক কারণ। 3টে কারণ দেখেছিলাম, প্রাকৃতিক, অর্থনৈতিক আর সামাজিক। অর্থনৈতিক কারণ কি রয়েছে? বিভিন্ন অর্থনৈতিক কারণে ভারতের জনসংখ্যা বন্টন প্রভাবিত হয়। নাম্বার 1 কি? কৃষি। দেখো, এই যে কৃষিকাজ হচ্ছে, কৃষিকাজ ভালো কোথায় হয়? ভেরি গুড, সমতল ভূভাগে, তাই না? দেখো, সমতল ভূভাগ, উর্বর মৃত্তিকা, জলসেচের সুবিধা প্রভৃতি কারণে গঙ্গা, কাবেরী, গোদাবরী, ব্রহ্মপুত্র নদী অববাহিকা অঞ্চলে কিন্তু কৃষিকাজ অত্যন্ত উন্নত। সমভূমির মধ্যে যেখানে জলসেচের সুবিধা আছে সেখানে কিন্তু নিবিড়ভাবে বছরে 3 থেকে 4 বার ফসল উৎপন্ন হয়, ফলে সেই অঞ্চল কিন্তু জনঘনত্ব বেশি, ফসল বেশি উৎপন্ন হবে। তাহলে কি হবে? সেটা বাইরে বিক্রি করে কৃষক তার কিন্তু অর্থনৈতিক দিকটা সমৃদ্ধ করবে। তাহলে যে অর্থনৈতিক কারণের মধ্যে কৃষি কিন্তু অন্যতম জনসংখ্যা তারতম্য। যেখানে কৃষিকাজ ভালো সেখানে কিন্তু জনসংখ্যা সবসময় বেশি হবে। কোন কোন অঞ্চলে কৃষিকাজ ভালো হয়? গঙ্গা নদী, কৃষ্ণা, কাবেরী, এইসব অঞ্চলের অববাহিকা অঞ্চলে কিন্তু কৃষিকাজ খুব ভালো হয়। আবার যেখানে জলসেচের সুবিধা রয়েছে সেখানে কিন্তু বছরে আবার 3 থেকে 4 বার ফসল উৎপন্ন করা হয়। এটা গেল কৃষি। নাম্বার 2 রয়েছে দেখো, শিল্প। শিল্প কেন্দ্রকে কিন্তু কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে।
তার উদাহরণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই রয়েছে। কোথায় বলতো? ভেরি গুড, দুর্গাপুর, আসানসোল সম্পূর্ণ শিল্প নির্ভর অঞ্চল। এই শিল্প নির্ভর অঞ্চল কিন্তু ধীরে ধীরে এই দুর্গাপুর, আসানসোল কিন্তু শহরে পরিণত হয়েছে। অর্থাৎ জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, জনঘনত্বও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? শিল্পকেন্দ্র ও শিল্পাঞ্চলে মানুষ কাজের সুযোগ বাড়ে। ফলে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে শিল্পাঞ্চলে বসবাস করতে শুরু করে এবং জনসংখ্যা তাতে বেড়ে যায়। মানুষ কাজের সুবিধার জন্য কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। জনসংখ্যা বর্তমানে কিন্তু ভারতে বেড়ে যাচ্ছে। ফলে যেখানে কাজের সুবিধা রয়েছে মানুষ কিন্তু সেই স্থানে গিয়ে বসবাস করছে এবং জনসংখ্যা বাড়িয়ে তুলেছে। ঠিক এই কারণে হুগলি নদীর উভয় তীরে প্রচুর জনসংখ্যা কিন্তু লক্ষ্য করা যায়। আমরা কি দেখেছি, এই যে আমাদের কলকাতা শহর, হুগলি নদী, তার উভয় তীরে কিন্তু প্রচুর কলকারখানা গড়ে উঠেছে। ফলে এখানে শ্রমিকের একটা চাহিদা থাকায় আশেপাশে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের শ্রমিকরা কিন্তু এসে এই অঞ্চলে বসবাস করে জনসংখ্যা বাড়িয়ে তুলছে। এছাড়া কি রয়েছে? দুর্গাপুর, আসানসোল, মুম্বাই, পুনে শিল্পাঞ্চল, গুজরাট অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এই শিল্পের জন্যে। এরপর কি রয়েছে? যোগাযোগ ব্যবস্থা। নাম্বার 3, যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রভাবে জনসংখ্যা কিন্তু বাড়ে। উত্তর ভারতে উন্নত সড়ক ও রেলপথের কারণেই জনসংখ্যা বেশি। আমাদের এই যে উত্তর ভারত রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, এগুলো কিন্তু রেলপথ এবং সড়কপথ দুটি পথই কিন্তু খুবই উন্নত। ফলে যাতায়াতের সুবিধার জন্য কিন্তু জনসংখ্যা সেই অঞ্চলে বৃদ্ধি পায়। তোমরা দেখবে কোনো একটি জংশন এলাকায়, সেখানে কিন্তু আশেপাশের যে অঞ্চলের মানুষ সেখানে এসে বসবাস করতে শুরু করে এবং জনসংখ্যা বাড়িয়ে তোলে। কেন বলতো? কারণ যাতায়াতের সুবিধার জন্য, তাই না? তাহলে আমরা কি জানলাম? যে অর্থনৈতিক পরিবেশের মধ্যে কৃষি, শিল্প এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি রয়েছে? খনিজ সম্পদ। খনিজযুক্ত অঞ্চলে কাজের সুযোগ বাড়ার জন্য কিন্তু জনসংখ্যা সেখানে বাড়ে। ভারতের ছোটনাগপুর মালভূমি রয়েছে, তাকে কি বলা হয়? ভেরি গুড, ভারতের খনিজ ভান্ডার বলা হয়। ফলে এই খনি উত্তোলন কেন্দ্রে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যে খনি উত্তোলক অঞ্চল। আর কি রয়েছে? নাম্বার 5, ব্যবসা বাণিজ্য। বিভিন্ন পণ্যের খুচরো ও পাইকারি কেনাবেচা, অভ্যন্তরীণ ও বৈদেশিক লেনদেনে প্রচুর কর্মসংস্থানের সুবিধার জন্য বাণিজ্য কেন্দ্র ও বন্দরগুলিতে কিন্তু জনঘনত্ব অনেক বেশি লক্ষ্য করা যায়। যেমন কলকাতা, মুম্বাই, এই শহরগুলোতে জনঘনত্ব বেশি, কারণ হচ্ছে এখান থেকে বিদেশে বা বৈদেশিক লেনদেন কিন্তু সম্ভব হয় জাহাজপথের মাধ্যমে, বন্দরের মাধ্যমে। শুধু যে খুচরো পণ্য তাও কিন্তু নয়, পাইকারি কেনাবেচা, অভ্যন্তরীণ বাণিজ্য ইত্যাদিও কিন্তু এই বন্দরগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে। ফলে অসংখ্য যে মানুষের প্রয়োজন এই বন্দরে, আশেপাশের অঞ্চল থেকে এখানে এসে মানুষ কর্মে নিযুক্ত হয়। ফলে জনসংখ্যা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। উদাহরণ হিসেবে তোমরা কি বলবে? কলকাতা বন্দর, মুম্বাই বন্দর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়বো সামাজিক ও সাংস্কৃতিক কারণ। কি হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক কারণে কিভাবে জনসংখ্যার তারতম্য ঘটছে? দেখো, নগরায়নের প্রভাব পড়ছে। অর্থাৎ এই যে নগর দিনের পর দিন কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে, শহরতলিগুলোতেও কিন্তু নগরায়ন ঘটছে, ফলে জনসংখ্যা কিন্তু সেখানে বৃদ্ধি পাচ্ছে। ফলে তারতম্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নাম্বার 2, জ্ঞান, বিদ্যা, প্রযুক্তি উন্নতির কারণেও কিন্তু জনসংখ্যার তারতম্য লক্ষ্য করা যায়। যেমন শান্তিনিকেতন, সেখানে জ্ঞান, বিদ্যা, শিক্ষা চর্চা হয়। বিভিন্ন স্থানের বা সারা ভারতের মানুষ কিন্তু সেখানে এসে তাদের জ্ঞান অর্জন করে। শান্তিনিকেতন রয়েছে, কলকাতা রয়েছে, দেরাদুন এরকম রয়েছে, যেখানে কিন্তু অসংখ্য বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, যেখানে কিন্তু প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বুদ্ধিকে বিকশিত করা হয়। সরকারি নীতি, সরকারের বিভিন্ন নীতি কিন্তু জনসংখ্যা বন্টনের তারতম্যের অন্যতম কারণ। অর্থাৎ জমি সংরক্ষণ নীতি, শিল্প নীতি, এগুলো কিন্তু জনসংখ্যা বৃদ্ধিতে বা জনসংখ্যা বন্টনে কিন্তু সাহায্য করে। শিক্ষা ও ধর্ম, শিক্ষা একটু আগেই তোমাদের আমি বললাম যে শান্তিনিকেতন, তারপরে যেমন কলকাতা, আলিগড় ইত্যাদি কি শিক্ষা কেন্দ্র বড় বড়, তাই না? ধর্মীয় যদি বলি আমি, দেখবে ভ্যাটিকান সিটি, লাসা, এগুলো কিন্তু সম্পূর্ণ ধর্মকে কেন্দ্র করে কিন্তু শহর গড়ে উঠেছে বা জনসংখ্যা অত্যাধিক বেশি। আমাদের ভারতবর্ষও রয়েছে সেরকম, তাই না? কোথায় রয়েছে? যেমন পুরী,
তাই তো? আর কি রয়েছে? মুসৌরি, এগুলো কিন্তু সবই ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দেরাদুন রয়েছে, হরিদ্বার রয়েছে, গয়া, কাশী, তাই না? আচ্ছা, আর কি রয়েছে? আর কি কারণ থাকতে পারে বলো? এই সামাজিক ও সাংস্কৃতিক কারণের বাদে আর কি থাকতে পারে? বিনোদন ও পর্যটনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন এই জনসংখ্যা তারতম্যের কারণ হয়ে থাকে, তাই না? কি কি? দেখবে এই যে কোনো বিনোদন বা পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু সেখানে জনসংখ্যা বৃদ্ধি পায়, যেমন দার্জিলিং, মসুরি, সিমলা, কুলু, মানালি, এই অঞ্চলগুলোতে কিন্তু জনসংখ্যা তারতম্য ঘটে বিনোদন ও পর্যটনকে কেন্দ্র করে। এই যে কারণগুলো বললাম তোমাদের সাথে, এই কারণগুলো কিন্তু হলো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের অন্যতম কারণ। স্টুডেন্ট, এবারে আমরা জানবো ভারতের জনঘনত্ব সম্পর্কে, অর্থাৎ যার ইংরেজি শব্দ হলো ডেনসিটি অফ পপুলেশন, ভারতের জনঘনত্ব। দেখো, জনঘনত্ব হলো জনসংখ্যার একটি পরিসংখ্যানগত ধারণা। তাহলে জনঘনত্বটা কি? জনঘনত্ব হচ্ছে জনসংখ্যার পরিসংখ্যানগত একটা ধারণা। এটি হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যা এবং মোট ভূমির ক্ষেত্রমানের অনুপাত। ধরো তুমি একটা স্থানে রয়েছো বা কোনো একটা অঞ্চলে রয়েছো, ঠিক আছে? সেই অঞ্চলের নাম রয়েছে, সেই অঞ্চলে যতটা মানুষ রয়েছে বা যতটা জনসংখ্যা রয়েছে, তাকে যদি আমি মোট জমি দিয়ে ভাগ করি, তাহলে যেটা বেরোবে সেটাই কিন্তু হলো জনঘনত্ব। ঠিক আছে? তা তোমরা এটা মনে রাখবে। কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতি একক ক্ষেত্র মানে গড়ে যতজন লোক বাস করে তার সংখ্যা হলো জনঘনত্ব। অতএব কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি হলো কিন্তু জনঘনত্ব। তাহলে তোমরা কি জানলে? যে জনঘনত্ব সম্পর্কে, তাই না? দেখো, এই একটা অঞ্চল, ছবিতে দেখো এই একটা গোটা একটা অঞ্চল। তাহলে এই অঞ্চলটা নিশ্চয়ই একটা ক্ষেত্রমান রয়েছে, অর্থাৎ কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা তো অবশ্যই রয়েছে, এবং তার জনসংখ্যাও একটা রয়েছে। জনসংখ্যা দিয়ে যদি আমি এই স্থানের, এই যে স্থানটি রয়েছে, এই স্থানের যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমি জনঘনত্ব পেয়ে যাব। তোমরা এই নিচের ছকটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। জনঘনত্ব সমান সমান কি? মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির ক্ষেত্রফল। এইটা কিন্তু হলো জনঘনত্ব সূত্র। তাহলে ভারতের জনগণনা অনুযায়ী 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী ভারতের জনসংখ্যা কত ছিল? 121.02 কোটি। তাহলে দেখো, 121.02 কোটি জনসংখ্যা, তাকে আমি কত দিয়ে ভাগ করছি? টোটাল ভারতের যে ক্ষেত্রমান কত? 31.66 লক্ষ বর্গ কিমি। দেখো, এই যে 31.66 লক্ষ বর্গ কিমি কে আমি 121.02 কোটিতে ভাগ করলে যে অ্যান্সারটা আসবে সেটি কিন্তু হলো জনঘনত্ব। তাহলে জনঘনত্ব কত ভারতের? গড় জনঘনত্ব কত? তোমরা আগেই পড়ে এসেছিলে না? তাহলে 382 জন হলো ভারতের গড় ঘনত্ব। তাহলে পার বর্গ কিমিতে কতজন মানুষ বসবাস করছে ভারতে? 382 জন। তাহলে আশা করি তোমরা ডেনসিটি অফ পপুলেশন বা জনঘনত্ব সম্পর্কে বুঝতে পেরেছো, তাই তো? আচ্ছা, এবারে দেখবো আমরা জনঘনত্বের বৈশিষ্ট্য কি। দেখো, জনঘনত্বের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কি হয়? জনঘনত্ব একটি পরিসংখ্যান ভিত্তিক তথ্য, যেখানে মানুষ আর জমির অনুপাতের সম্পর্ক নির্ণয় হয়। তাহলে মানুষ অনুযায়ী জমি কতটা আছে সেই সম্পর্কও কিন্তু নির্ণয় করা হয় এই জনঘনত্বের মাধ্যমে। নাম্বার 2, জনঘনত্ব দ্বারা কোনো অঞ্চলের জনসংখ্যার বন্টনের প্রকৃতির ধারণা জন্মায়, কিন্তু প্রকৃত জনসংখ্যার পরিমাণ কত তা কিন্তু জনসংখ্যার ঘনত্বের মাধ্যমে জানা যায় না। নাম্বার 3, এটি কোনো অঞ্চলের জনসংখ্যার আধিক্য বা স্বল্পতাকে সূচিত করে, অর্থাৎ এই জনঘনত্বের মাধ্যমে কোনো একটি অঞ্চলে জনসংখ্যা খুব বেশি, আবার কোনো একটি অঞ্চলে জনসংখ্যা খুব কম, তাই না? তাহলে আমরা জনঘনত্ব বেশি সব থেকে দেখেছিলাম কোন রাজ্যে বলো? ভেরি গুড। জনঘনত্ব আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম যে রাজ্য সেটি হলো বিহার। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে, এবং জনঘনত্ব সব থেকে কম, অর্থাৎ পার বর্গ কিমিতে সব থেকে কম মানুষ বসবাস করে কোথায় বলতো? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে নাম্বার 4,
জনঘনত্ব থেকে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার কিন্তু পরিচয় পাওয়া যায় না। জনঘনত্ব কি? যে মানুষ আর জমির অনুপাত পাওয়া যায়, তাই না? আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো স্টুডেন্ট, যে জনসংখ্যার ভিত্তিতে ভারতের জনসংখ্যা বন্টন, অর্থাৎ ভারতবর্ষের কোন কোন অঞ্চলে জনসংখ্যা বেশি, কোন কোন অঞ্চলে জনসংখ্যা কম, তারই কিন্তু একটি একটা ম্যাপ তোমাদের দেওয়া হয়েছে, যেটা জনঘনত্বের উপরে বিচার করে রাখা হয়েছে। তাহলে আমরা কি জেনেছিলাম, সব থেকে জনঘনত্ব বেশি কোথায়? বিহারে, তাই না? আচ্ছা, তোমরা এই ম্যাপটা দেখো। দেখো এখানে লেখা আছে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক জনঘনত্ব 2011। তাহলে এই সেন্সাসটা কবে হয় বা আদিম সময় এটা কবে হয়? 2011 সালে। যেখানে ইন্ডেক্সে তোমাদের বলা আছে দেখো, 800 জনের বেশি হচ্ছে এই কালারটা, 400 জনের বেশি, 400 থেকে 800 জনের মধ্যে রয়েছে এই অংশটা, 200 থেকে 400 জন রয়েছে এই অংশটাতে, এবং 101 থেকে 200 জন রয়েছে কিন্তু এই অংশগুলোতে, আর 100 জনেরও কম রয়েছে কিন্তু এই কালার দিয়ে তোমাদের ইন্ডেক্সে বোঝানো হয়েছে। এবারে কোন কোন স্থান আমরা ভাববো। দেখো ভারতের গড় জনঘনত্ব 382 জন পার বর্গ কিমি, হলেও জনবন্টন সর্বত্র কিন্তু সমান নয়। জনঘনত্বের উপর ভিত্তি করে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। কি কি অঞ্চল? নাম্বার 1 হচ্ছে অত্যাধিক জনঘনত্বযুক্ত অঞ্চল। তাহলে ভারতের কোন কোন স্থান অত্যাধিক জনঘনত্বযুক্ত অঞ্চল? প্রথমে তোমাদের কি নাম মাথায় আসবে? সব থেকে বেশি কোথায়? বিহার। দ্বিতীয় কোথায়? পশ্চিমবঙ্গ। ভেরি গুড। দেখো আমাদের রাজ্যে যে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, তারপরে এই যে কেরল, এছাড়া দিল্লি রয়েছে এখানে, আর যে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, এগুলোতে কিন্তু জনসংখ্যা সব থেকে বেশি। তাহলে নাম্বার 1 কি হলো 5টি ভাগের মধ্যে? অত্যাধিক জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে কিন্তু 800 জনের বেশি লোক থাকে পার বর্গ কিমিতে। দ্বিতীয় রয়েছে দেখো স্টুডেন্ট, অধিক জনঘনত্ব অঞ্চল। এই জনঘনত্বে পার বর্গ কিমিতে মানুষের সংখ্যা কত? 401 থেকে 800 এর মধ্যে। প্রথমটা আমরা পড়লাম 800 এর বেশি, এরপরে কি পড়ছি? 400 থেকে 800 এর মধ্যে। কোন কোন স্থান রয়েছে? পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দাদরা ও নগর হাভেলি কিন্তু এই অধিক জনঘনত্ব অঞ্চলের মধ্যে পড়ছে। দেখো এই যে স্থানগুলো, পাঞ্জাব, হরিয়ানা, তারপরে তামিলনাড়ু এই যেখানে রয়েছে, প্রথমে আমরা এই অঞ্চলগুলো পড়েছিলাম। অধিক জনঘনত্ব, অত্যাধিক যেটা, তারপরে অধিক হচ্ছে এটা 400 থেকে 800 এর মধ্যে। আচ্ছা, এরপরে 3 নম্বর হচ্ছে দেখো মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল। মধ্যম জনঘনত্ব অঞ্চলে জনঘনত্ব কত পার বর্গ কিমিতে? 201 থেকে 400 জনের মধ্যে জনসংখ্যা থাকলে তাকে কি বলা হচ্ছে? মধ্যম জনঘনত্ব অঞ্চল। সেই অঞ্চলগুলো কি কি বা কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? অসম, গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা, অর্থাৎ ভারতবর্ষের যে এই অঞ্চলগুলো রয়েছে দেখো, সব থেকে বেশি অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে এই মধ্যম জনঘনত্ব অঞ্চল। অসম, গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাট, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং রাজস্থান কিন্তু হলো মধ্যম জনঘনত্ব অঞ্চল। আচ্ছা, নাম্বার 4, বিরল জনঘনত্ব অঞ্চল, অর্থাৎ সেখানে জনঘনত্ব পার বর্গ কিমিতে 101 থেকে 200 জনের মধ্যে থাকে। কোন কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল? মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যে অঞ্চলগুলো রয়েছে দেখো এই রাজ্যগুলি। এছাড়া মেঘালয়, মণিপুর, এই যে আসাম, এই অঞ্চলগুলো কিন্তু হলো বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে জনঘনত্ব কিন্তু 101 থেকে 200 জন পার বর্গ কিমি। আচ্ছা, এবং সর্বশেষ রয়েছে দেখো নাম্বার 5, অতি বিরল, অর্থাৎ সেখানে কিন্তু 100 জনেরও কম থাকে। তাহলে সব থেকে কম কোথায় বলেছিলাম আমি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু জনসংখ্যা যথেষ্ট কম। অর্থাৎ এই অঞ্চলগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে অরুণাচল প্রদেশ, মিজোরাম, এই যে সিকিম রয়েছে এখানে, এই অঞ্চলগুলোতে কিন্তু জনসংখ্যা সব থেকে কম। দেখো জনসংখ্যা সব থেকে বেশি কোন কোন অঞ্চলে? বললাম পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, এই অঞ্চল জনসংখ্যা বেশি হওয়ার কারণ তোমরা কিন্তু আগেই জেনে এসেছো, তাই না?
ভূপ্রাকৃতিক কারণ, কৃষিগত কারণ, জলবায়ুগত কারণ ইত্যাদি কারণের জন্য এখানে কিন্তু চাষবাস বলা হয়। সড়ক পরিবহন ব্যবস্থা ভালো, ভূপ্রকৃতির দিক থেকে এখানে সমতল ভূমি রয়েছে, ফলে জনসংখ্যা কিন্তু ভারতের অন্যান্য স্থানের তুলনায় এখানে বেশি। যদি তোমাদের পরীক্ষায় আসে যে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি এই অঞ্চলগুলোতে জনসংখ্যা বেশি কেন, সেইখানে কিন্তু এই কারণগুলি তোমাদের লিখতে হবে। ঠিক আছে স্টুডেন্ট, আমরা আজকে জনঘনত্ব বা জনসংখ্যা যে অংশটা সেটা কিন্তু আজকে এখানে শেষ করলাম। ঠিক আছে, এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, জনঘনত্ব সব থেকে বেশি ভারতের কোন রাজ্য? তোমরাই বলার চেষ্টা করো, কোন রাজ্য? ভেরি গুড, বিহার কিন্তু জনঘনত্বে প্রথম, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার 2, জনঘনত্ব সব থেকে কম ভারতের কোন রাজ্য? ভেরি গুড, অরুণাচল প্রদেশ। কোন কেন্দ্রশাসিত অঞ্চল জনঘনত্ব সব থেকে বেশি? সেটাও কিন্তু আবার ভারতের রাজধানী, বলো। নিউ দিল্লি, ভেরি গুড। দিল্লি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটিতে জনঘনত্ব সব থেকে বেশি। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সব থেকে কম? একটু আগে জেনেছো, বলো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটির কিন্তু জনঘনত্ব সব থেকে কম। ভারতের অত্যাধিক জনঘনত্বযুক্ত অঞ্চলগুলি কি কি, বলো। ভেরি গুড, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, এই চণ্ডীপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু হলো ভারতের অত্যাধিক জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে 800 জনেরও কিন্তু বেশি পার বর্গ কিমিতে বসবাস করে। আচ্ছা, ভারতের অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল কি কি? অরুণাচল প্রদেশ, মেঘালয় আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু হলো ভারতের অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল। নাম্বার 7, দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে 5 নম্বরে। ভারতের জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো। তাহলে তোমরা প্রাকৃতিক দিক দিয়ে যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা নিয়ে আলোচনা করবে, তেমনি অর্থনৈতিক দিকে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, বন্দর, এছাড়া আর সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ধর্মীয় স্থান, বিনোদন, পর্যটন ইত্যাদি বিষয় নিয়ে গেলেও কিন্তু তোমরা আলোচনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস, আর মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এর পরে যে অংশটা রয়েছে তোমাদের বইতে কি রয়েছে সেটা নগরায়ন, এই নগরায়ন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। থ্যাংক ইউ ক্লাস।